প্রথম দখল করেছিল ফ্যাসিস্টরা, আর দ্বিতীয় দখল করছে জামাতে ইসলাম, আল্লাহু আকবার করে। আওয়ামী লীগের আমলে বিএনপির নেতারা ঋণ নেবে সরকার থেকে, ব্যাংক থেকে, আর সেটা এই ফ্যাসিস্টরা সহ্য করবে। চাঁদাবাজি চাঁদাবাজি বলছে না, এটা হয়েছে কি, এটা হলো সারজিৎরা দীর্ঘ বছর আওয়ামী লীগের সাথে থেকেছে, তো ওরা ওইটাই ওদের মজ্জাগত, ওইটার বাইরে ওরা যেতে পারে। হেলেন জেরিন খান, সাজিদ আলম যে প্রসঙ্গগুলো তুললেন তার মধ্যে অন্যতম আসলে যেটি নিয়ে সাধারণ মানুষের অনেক আগ্রহের জায়গা, যে আপনারা সরকারের পক্ষ থেকে সাধারণ যারা দুস্থ মানুষ তাদেরকে কার্ড দেওয়ার যে প্রক্রিয়া, সেটি সবাই সাধুবাদ জানিয়েছে এবং আগ্রহ সেটা নিয়ে। কিন্তু এটি নিয়ে এক ধরনের কথা যে এটার অর্থায়নের পাশাপাশি প্রকৃত যিনি দুস্থ তিনি পাচ্ছেন কিনা বিষয়টি সরকারের নজর এড়িয়ে যাচ্ছে, এবং সেখানে সেই দলীয়করণের সবচেয়ে হাস্যকর একটা প্রশ্ন তুললেন। এখানে হলো বাংলাদেশে 4 কোটি ফ্যামিলি আছে, 4 কোটি ফ্যামিলি, 4 কোটি ফ্যামিলিকেই দেওয়া হবে। এখানে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নাই। আপনার যদি কোনো একটা ফ্যামিলি বাদ দিত তাহলে নাহলে প্রশ্ন আসতো। হ্যাঁ, এটা বলতে পারেন কে আগে পাবে কে পরে পাবে, এই জায়গাটা সেইটাও কিন্তু একেবারে মানে সূক্ষ্মভাবে করা হচ্ছে। সবচেয়ে দরিদ্র লোকের ইনফরমেশন নিয়ে আপনি মনে করেন শুধুমাত্র ইউনো ডিসি তারাই ইনভলভ না, এখানে কিন্তু দলীয় কোনো লোক ইনভলভ হতে পারছে না। এবং এছাড়াও বেশ কয়েকটা মানে টিমের মাধ্যমে ইনফরমেশন নিয়ে তারপর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা দিচ্ছেন। কাজে এখানে এই ধরনের যে বক্তব্যগুলো প্রোপাগান্ডা করা হচ্ছে, এই প্রোপাগান্ডার কোনো যুক্তিকতা নেই, কোনো সত্যতা নেই, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে চাঁদাবাজি চাঁদাবাজি বলছে না, এটা হয়েছে কি, এটা হলো সারজিৎরা দীর্ঘ বছর আওয়ামী লীগের সাথে থেকেছে, তো ওরা ওইটাই ওদের মজ্জাগত, ওইটার বাইরে ওরা যেতে পারে না। আপনার মনে আছে নিশ্চয়ই নির্বাচনের আগে বিএনপিকে কিভাবে চাঁদাবাজের দল হিসেবে চিহ্নিত করতে চেয়েছে, কিন্তু জনগণ কিন্তু যারা বলছে তাতে মুখে একটা থাপ্পড় মেরে দিয়েছে ভোট দিয়ে বিএনপিকে। 2/3 মেজরিটির চাইতে সব আসন বেশি পেয়েছে। তার মানে কি, বিএনপির লোকজন নিয়ে চাঁদাবাজি করে না। বিএনপি ধরেন, হ্যাঁ, এই জায়গায় এত বিশাল দল অনুপ্রবেশকারী কখনো কখনো ঢুকে যায়, আমরা অস্বীকার করি না, কিন্তু আপনি জানেন যে 7,000-এর মতো লোক যারা অভিযোগ আসছে, দীর্ঘ 17টা বছর বিএনপির নেতা কর্মীরা আপনারা ঘরে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, ইভেন এমন হয়েছে যে আত্মীয় স্বজনের বাড়িতে পর্যন্ত থাকতে পারে নাই। আমার অসংখ্য নেতার সাথে, কারণ আমি তো ফিল্ডের একজন নেত্রী, অসংখ্য আমি নেতাকর্মী, আমার মহিলা দলের নেত্রীদেরকে আমি জানি, যারা মানে কোনো বাড়িতে থাকতে না পেরে ওই যে গাছের নিচে গিয়ে, তারপরে অনেকে তো দেখছেনই আপনাদের মিডিয়ার মাধ্যমে, কিন্তু পুরো জাতি দেখেছে, পুরো বিশ্ব দেখেছে যে ধান খেতে পাট খেতে কিভাবে এক একটা প্রোগ্রাম যখন আসতো যে পালিয়ে থাকতে হতো। তো সেই বিএনপিকে তারপরও ওই বিএনপির বিরুদ্ধে যখনই অভিযোগ এসছে তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ জায়গা থেকে তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। তারপর পরবর্তীতে যাচাই বাছাই করে দেখা গিয়েছে যে ম্যাক্সিমামই কিন্তু এই প্রোপাগান্ডা, এবং তাদের দেখেন ইতিমধ্যে কিন্তু তাদের বিরাট শাস্তি হয়ে গিয়েছে, এবং এর মধ্যে দিয়ে কত পরিবার যে আরও কষ্ট পেয়েছে বলার মতো না। এটা গেল এই চাঁদাবাজিটা, এটা জনগণই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে, এই জায়গায় আমি আর বলতে চাই না। আরেকটা বিষয় হলো আসলাম চৌধুরীর কথা বলছে। আসলাম চৌধুরী 10 বছর সে জেলখানায় আছে। এমন কোনো অত্যাচার নাই যে আসলাম চৌধুরীকে করে নাই। কোনো সময় তো আমরা শুনতাম যে এই যে কোনো সময় তাকে ক্রসে দিয়ে দিবে, এরকমও কিন্তু ছিলেন সেই আসলাম চৌধুরী। সে কিন্তু আজকের ধনী না, সে অসংখ্য। আর বিএনপির এই যে ঋণ খেলাপি বলে না, আমার হাজব্যান্ডও কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন। আমার হাজব্যান্ডের ভিসা প্রসেসিং এজেন্সি মালয়েশিয়ার ছিল। আপনি জানেন আমার হাজব্যান্ড দীর্ঘদিন আমার পরিচয় লুকিয়ে রেখে ওরা ব্যবসাটা করেছে, কিন্তু যেই দিন জানতে পারছে যে আমার হাজব্যান্ডের এই ব্যবসা, তারপরে কিন্তু আমার হাজব্যান্ডের ব্যবসাটা তছনছ করে দিয়েছে। প্রথমে ওইটাকে 4 টুকরা করছে, পরবর্তীতে ওইটা একদম অফ করে দিয়েছে। আমরা জানি যে বিএনপির যে সমস্ত ব্যবসায়ীরা ছিল তাদেরকে কিভাবে যে এই মানে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং অর্থ বিভিন্নভাবে খরচ করে তাদেরকে টিকে থাকতে হয়েছে, এবং অসংখ্য ব্যবসা কিন্তু তাদের নিয়ে গিয়েছে। এবং কোনো ব্যবসায়ীকে আপনি ধরে নিয়ে দিনের পর দিন গুম করে রেখেছে, বলতে দিত না, বললে বলতো তোর পরিবারের সবাইকে নিয়ে যেত। কত যে অত্যাচার, এটা তো সার্জিটা জানবে না। আমাদের যে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের নেতাকর্মীদেরকে বছরের পর বছর গুম করে রেখেছে, কিন্তু এটা বলতেও দেয়নি। বলছে মেরে তো ফেলবে, তোর পুরো পরিবারকে ওই করে দেবো। তো এরকম
এই যে আসলাম চৌধুরী সে কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাকে যে ঋণ খেলাপি করা হয়েছে সেটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই ফ্যাসিস্ট সরকার করেছে। এখন সেইটাই কিন্তু ওরা বারবার করে বলে যে বিএনপির এতজন ঋণ খেলাপি ছিল, এতজন ঋণ খেলাপি ছিল। এরা কিন্তু আপনি জানেন যে আওয়ামী লীগের আমলে বিএনপির নেতারা ঋণ নেবে সরকার থেকে, ব্যাংক থেকে, আর সেটা এই ফ্যাসিস্টরা সহ্য করবে। এই যে বড় তারায় ধরেন এই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেটা করেছে, যেটা ন্যায্য মানে যৌক্তিক, সেইভাবে তারা অর্থনৈতিক যে সাপোর্টটা নিয়েছে, তারপরও কিন্তু তাদেরকে ঋণ খেলাপি হিসেবে এই যে চিহ্নিত করা হয়েছে, সেইটাই কিন্তু ওরা বারবার করে বলে থাকে। তো এখন এই যে আসলাম চৌধুরী আপনি জানেন যে ইন দ্য মিন টাইম সে কিন্তু আর পার্লামেন্টে যেতে পারবে না, কিন্তু পরবর্তীতে আবার কিন্তু সে নির্বাচন করতে পারবে। তা এই ধরনের কিন্তু তারা যাদেরকে ঋণ খেলাপি বলছে, তারা কিন্তু অসংখ্য নির্যাতনের শিকার, নিপীড়িত হয়ে তাদেরকে ওই ফ্যাসিস্টরা ঋণ খেলাপি করছে। এখন সেইটাই আবার তারা কিন্তু অপপ্রচার করে বেড়াচ্ছে। এটা আর আমি কি বলবো। ইসলামী ব্যাংকের কথা বলছি, এই ইসলামী ব্যাংক হলো এমন একটি ব্যাংক, এখানে দেখেন বললো যে ইসলামী ব্যাংক দখল করতে, কে গিয়েছে দখল করতে? ইসলামী ব্যাংক প্রথম দখল করেছিল ফ্যাসিস্টরা, আর দ্বিতীয় দখল করছে জামাতে ইসলাম, আল্লাহু আকবার করে, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। একটা ব্যাংক এইভাবে তো চলতে পারে না। আপনি দেখেন ইসলামী ব্যাংকে একটা আপনি কর্মচারী পাবেন না যারা জামাত ইসলামের বাইরে আছে। হ্যাঁ, ফ্যাসিস্টরা কিছু নিয়োগ দিয়েছে, সেটা আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু ওদেরকে বাদ দিয়ে দিচ্ছে। তো একটা দেশের একটা ব্যাংক এইভাবে তো চলতে পারে না। সেই কারণেই কিন্তু এবং আপনি জানেন এই নির্বাচনকালীন সময়ে যে জামাত ইসলাম জান্নাতে পাঠাবে এইসব কথা বলে, এবং আপনি দেখছেন নির্বাচনের আগের দিন মানে বস্তা ভরা টাকা সহ, ব্যাগ ভরা টাকা সহ যেভাবে কি জানি একটা এয়ারপোর্টে ধরা খেলো। তো এইটা তো আপনার শুধু এয়ারপোর্টে না, প্রত্যেকটা এলাকায় তারা কিন্তু টাকা ছিটেছে, এবং ওই জায়গায় প্রায় 22,000 কোটি টাকা কিন্তু এই জায়গায় ছিটানো হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। তো এইগুলা কিন্তু চিহ্নিত করেই কিন্তু এখন ইসলামী ব্যাংকের ব্যাপারে আপনাদের বাংলাদেশ ব্যাংকের আন্ডারে নেওয়া হয়েছে। তা আমি তো মনে করি এটা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগামী দিনে ইসলামী ব্যাংক চলবে, এবং এখানে সবাই মানে কাজ করার সুযোগ পাবে। এটা আমি মনে করি না এখানে কোনো রকমেরই হয়েছে। আর কি 8 দিন হসপিটালের কথা বলা হয়েছে, দেখেন 8 দিন হসপিটালে যে নির্মম, এইটা নিয়ে কথা বলা মানে ওই 6টা শিশুকে কিন্তু, এবং এইটার একটা কিন্তু পার্লামেন্টে তো ডিবেট হয়েছে, এবং জামাত ইসলামের পক্ষ থেকে এটা নিয়ে কিন্তু, এবং ইসলামী ব্যাংক নিয়েও কিন্তু কথা হয়েছে, এবং এটার প্রত্যুত্তর যে কিভাবে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে ওই জায়গায় ওই শিশুগুলা দাপিয়েছে, তারপরেও কিন্তু তাদের কোনো সাপোর্ট দেওয়া হয় নাই। একেবারে এটাও বলা যে তিলে তিলে অত্যাচার করে মারা হয়েছে, এবং সেখানে আপনার মানে ব্যবসায়িক সেন্টারের মতো করা হয়েছে, নিচে ব্যবসায়িক কর্মকাণ্ড করা হয়েছে। মানে মোট কথা ওই হসপিটালটা একটা বলতে পারেন যে একটা গণহত্যার একটা প্রতিষ্ঠান হিসাবে মানে ব্যবস্থা করা হয়েছে। তো এরকম একটা প্রতিষ্ঠান কি চালাতে দিতে পারে একটা গণতান্ত্রিক সরকার? সেই কারণেই কিন্তু এই 8 দিন হসপিটালটা আপনার এরপরও যদি 8 দিন হসপিটালের ব্যাপারে যদি কোনো হয়ে থাকে, তো তারা আইনের কাছে যাক, তো গেলে সেখানে নিশ্চয়ই যে পাবে। আরেকটা প্রথম দিকে সাজিদ যেটা বলেছিল সেটা হলো যে কি হাসানুল হক ইনু কে 10 বছর দেয়। আচ্ছা, আপনারা কি সেই আওয়ামী লীগের জায়গায় চলে যেতে চান যে বিচারালয় আমরা চালাবো? নেভার এভার। এটা স্বাধীনভাবে চলবে। আপনি জানেন যে হাসানুল হক ইনুর যে এটা মানে বিচার কর্মকাণ্ড যে পরিচালনা হয়েছে সেটা কিন্তু ওপেন, সমস্ত মিডিয়া ওখানে ছিল। তো এই জায়গায় তো কোনো প্রশ্ন যদি থেকে থাকে, এখানে তো সরকার সেই পূর্বের জায়গায় আর কখনো যাবে না। আমরা স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, আমরা আইন তার নিজস্ব গতিতে চলবে সেটা করতে চাই। বিরোধী দল আমাদের যৌক্তিক সমালোচনা করবে, সেটা আমরা সহ্য করতে চাই। অবশ্যই সেই জায়গায় আমরা আমাদের টলারেন্সি অবশ্যই 100 না 100-এর চাইতে উপরে যদি কিছু থাকে সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। না, সরকারে থাকলে আসলে তাই হতে হয়। অবশ্যই আমরা আসবো আপনাদের কাছে আবারও। আমাদের আরেক অতিথি আছেন আবুল কালাম আজাদ মজুমদার, তার কাছে আসতে চাই অনেকক্ষণ পরে, তার জন্য একটু দুঃখিত, কারণ রাজনৈতিক নেতারা যখন কথা বলেন সেটা মানুষই বেশি আসলে শুনতে চায়। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে সরকারের 4 মাস বয়সে
বিরোধী দলের যে ধরনের বিরোধিতা, সেটি ফাঁকফোকর দিয়ে কি দেশের মানুষের যে পরিবর্তন জুলাইয়ের জন্য ছিল সেটি কি আসলে করা সম্ভব, নাকি কিছুটা হলেও একটু কঠিন হয়ে যাচ্ছে? ধন্যবাদ। আপনি আবার জুলাইতে ফেরত এসেছেন অনেকক্ষণ না, পরে। আপনি রাজনৈতিক বক্তব্যের মধ্যেও আপনার বক্তব্য বলতে পারেন। আপনার যদি কোনো একই সাথে অতিথিদের কাছেও যদি কোনো প্রশ্ন থাকে করতেও পারেন। দেখেন, আমাদের দেশে তো আমাদের 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের অনেক আকাঙ্ক্ষাই এখনো বাস্তবায়ন হয় নাই। জুলাই মাত্র 2 বছর হলো। 2 বছরের মধ্যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো এগুলো বাস্তবায়ন করা মাত্র আমরা মনে করি যে শুরু হয়েছে। বাস্তবায়নের প্রক্রিয়াটা একটা নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তার আগে দেশে সংস্কার প্রক্রিয়াটা কিভাবে এগিয়ে নিয়ে যায় সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছে। সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত ছিল। তারা তাদের মতামত দিয়েছেন। কখনো কখনো তাদের ভিন্ন মতটাও প্রাতিষ্ঠানিকভাবে বা লিখিতভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। তো এখন এইটা সময় এসেছে যে এটা বাস্তবায়ন শুরু করা। তো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে যেখানে যেখানে প্রথম দিকে আপনি জানেন যে সংসদের প্রথম অধিবেশনে 133টা আপনার অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশের মধ্যে প্রায় 23টার মতো অধ্যাদেশ হয় পাশ হয় নাই অথবা উত্থাপন করা হয়নি। সেই অধ্যাদেশগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশ ছিল, আপনার বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত অধ্যাদেশ ছিল, আমাদের এরকম আমাদের একেবারেই জনস্বার্থ সম্পর্কিত অনেকগুলো বিষয় ছিল যেগুলো সরকার সরকার বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো হয়তো তাড়াহুড়া করেছে, যে কারণে তারা এগুলো সময় নিয়ে আবার নতুন করে করতে চায়। তো আমরা দেখতে চাই দেশের মানুষ হিসেবে যে সরকার আসলেই আন্তরিকভাবে আমাদের গুম সংক্রান্ত যে আইন বা মানবাধিকার সংক্রান্ত যে আইন সেটাকে সংশোধন করবে। বিচার বিভাগকে স্বাধীন করার জন্য, বিচার বিভাগকে স্বাধীন কিন্তু করাটা এটা এখানে আমাদের আসলে সবারই একটি মানে জানার আগ্রহ যে আমরা সরকারের পক্ষ থেকে, যখন আপনারা থেকে শুরু করে অনেকে প্রশ্নটি করেন যে এই সংস্কারগুলো সরকার করবে, কিন্তু সেটি কবে নাগাদ, অর্থাৎ কোনো সময়সীমার যে বিষয়টি সেইটি সরকারের কাছ থেকে আসলে সবাই একটু পরিষ্কার করে শুনতে চায়। আপনার কাছে না, কি মনে হয় এইটা তো কেন আসলে সরকার এক্ষেত্রে কোনো ধরনের সময়সীমা বলতে পারছে না? আপনার কাছে কি মনে না, হয়? এইগুলো তো এই যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো, এই প্রস্তাবনাগুলো যখন দেওয়া হয়েছে তখনই তো আপনার বলা হয়েছে যে কিছু সংস্কার স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী এবং কিছু দীর্ঘমেয়াদী হবে। এবং আপনার এই যে জুলাই ন্যাশনাল যে চার্টার যেটা, সেখানে কিন্তু একদম শেষ লাইনে বলা আছে যে যেই সংস্কারগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করা সম্ভব সেগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করবে। এখন সব সংস্কার তো আর আসলে রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব না। তো আমরা বিশ্বাস করতে চাই বা আমরা দেখতে চাই আসলে কাজটা চলছে। কাজটা যদি আপনার না হয়, কাজটা যদি কোনো অজুহাতে ঝুলিয়ে রাখা হয়, তখন আপনি হয়তো সরকারকে দায়ী করতে পারবেন। যদি কিন্তু সরকার যদি কাজটা চালিয়ে যায়, সেক্ষেত্রে সরকার যদি একটু সময় নিয়েও, কারণ জুলাইয়ের পরিবর্তন তো যে এই পরিবর্তনের আকাঙ্ক্ষা সেটা তো শুধুমাত্র একটা জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা ছিল না। আপনি যদি জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা হতো তাহলে তো একটা নতুন নির্বাচনের জন্য আন্দোলন হতো। সেই জুলাই আন্দোলনটা হয়েছে সামগ্রিক রাজনৈতিক পরিবর্তনের জন্য এবং সেটা দীর্ঘমেয়াদে সাস্টেইনেবল একটা পরিবর্তন যাতে হয়, এবং সেই পরিবর্তনের জন্য সময় নিয়ে হলেও সরকার কাজ করবে। এখানে আপনার বিচার বিভাগের কথা উঠেছে। একটু আগে কথা বলেছে যে হাসানুল হক ইনু সাহেবের ওনার 10 বছর কারাদণ্ড হয়েছে। আমাদের হেলেন জেরিনা পাওয়া, উনি যথার্থই বলেছেন যে উনি তো এখন তো আর এই সরকার আওয়ামী লীগের মতো করে রায়টা ফরমায়েশ দিয়ে ঠিক করে দেবে এরকম না। তবে এখানে যে প্রসিকিউশন আছে তাদের তো সমালোচনা করার সুযোগ আছে। আপনি তো 10টা, ওনার বিরুদ্ধে 8টা চার্জ আনা হয়েছিল, মাত্র 3টা কেন প্রসিকিউশন প্রমাণ করতে পারলো? বাকি 5টা চার্জ কেন প্রসিকিউশন প্রমাণ করতে পারলো না? এই প্রসিকিউটরদের কিন্তু এই সরকারই নিয়োগ দিয়েছে। তো এই প্রসিকিউটররা যদি কোনো আপনার কোনো ক্ষেত্রে তারা যদি অপরাধ প্রমাণ করতে না পারে, যে এই অপরাধগুলো চোখের সামনে সংঘটিত হয়েছে, তাহলে তো প্রসিকিউটরদেরকে জবাবদিহিতার আওতায় আনবে সরকার। বা আইন মন্ত্রণালয় তাদের কাছে জানতে চাই যে কেন তারা তাদের এই অপরাধগুলো সন্দেহজনকভাবে প্রমাণ করতে পারে না। সরকার বিচার প্রক্রিয়া হস্তক্ষেপ করবে না, কিন্তু সেখানে কি কোনো সরকারের হয়ে ধরনের আপনি দেখেন কিনা, শিথিলতা দেখেন কিনা? না, আমি শিথিলতার কথা বলছি না। বিচার খুব তাড়াহুড়োর কোনো বিষয় না। কিন্তু বিচারের যে ডিউ প্রসেস গুলো আছে এগুলো মেনটেন করা হচ্ছে কিনা এইটা তো সরকারকে এনশিওর করতে হবে। এবং সরকার যদি এটা এনশিওর না করে, সরকার যদি আবার পুরোনো ধারায় বিচারটা করার চেষ্টা করে, তাহলে এই বিচারটা কিন্তু এটা কিন্তু খুব সাধারণ কোনো বিচার না। আপনি আমাদের জুলাইয়ে যে আমার জাতিসংঘের হিসাবে 1400 মানুষ মারা গিয়েছে, শহীদ হয়েছেন।
তো এরকম আপনার এরকম একটা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের যে বিচার কার্যক্রম চলমান আছে এটার প্রতি সারা বিশ্ব নজর রাখছে, এবং এই সারা বিশ্বের যে মানবাধিকার সংগঠনগুলো তারাও দেখছে যে বিচারটা কিন্তু স্বচ্ছভাবে হচ্ছে কিনা। এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা অঙ্গীকার ছিল যে এই বিচারটা অত্যন্ত স্বচ্ছভাবে হবে, এবং সেই জন্য এই বিচারটা প্রকাশ্য হচ্ছে, এবং বর্তমান সরকারেরও সেই অঙ্গীকারটা রয়েছে। তারা মনে করে এই বিচারটা স্বচ্ছভাবে হবে, এবং বিচারটা স্বচ্ছভাবে করতে গেলে বিচারটা তো তাড়াহুড়া করে বা চাপিয়ে দেওয়া কোনো বিচার হতে পারবে না, কিন্তু বিচারটাকে এমন ভাবে করতে হবে যাতে বিচারে যিনি অপরাধী তিনিও যেন নিজেকে ডিফেন্ড করার পর্যাপ্ত সুযোগ পান, অথবা এবং তার বিরুদ্ধে অপরাধের যে অভিযোগ আছে সেটা যেন প্রসিকিউশন যথার্থভাবে প্রমাণ করতে পারে। প্রসিকিউশনের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের আমি মনে করি কিছু দায় দায়িত্ব থাকে, তারা যদি ব্যর্থ হয় তাহলে তাদের ক্ষেত্রে আইন মন্ত্রণালয় কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে।